আসসালামু আলাইকুম দর্শক। আজ 20শে মার্চ শুক্রবার ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার যুদ্ধের সর্বশেষ সংবাদ নিয়ে আপনার সাথে আছি আমি ওমর ফারুক। দর্শক, ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে মার্কিন F-35 যুদ্ধবিমান এবং মার্কিন F-35 যুদ্ধবিমানকে ইরান যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে হামলা করেছে সেটি গত বছরের 12 দিনের যুদ্ধের পরে তৈরি করা হয়েছে, জানিয়েছে আল জাজিরা। ইরান দাবি করেছে যে তারা গত বছরের 12 দিনের যুদ্ধে এর অভিজ্ঞতা কাজে লাগিয়ে সম্পূর্ণ নতুন এবং উন্নত একটি ইন্টিগ্রেটেড এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে। এই ব্যবস্থার বিশেষত্ব হলো প্যাসিভ ইনফ্রারেড সেন্সর। F-35 রাডারকে ফাঁকি দিতে সক্ষম হলেও এটি প্রচুর তাপ নির্গত করে। ইরানের নতুন ডিফেন্স সিস্টেমের রাডারে ইনফ্রারেড প্যাসিভ সেন্সর ব্যবহার করা হয়েছে, যা বিমানের ইঞ্জিন থেকে নির্গত তাপ শনাক্ত করে সেটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। যদিও কিছু প্রতিরক্ষা বিশ্লেষক ধারণা করছেন রাশিয়া তাদের বাক M2 বা S-400-এর কিছু উন্নত প্রযুক্তি ইরানকে সরবরাহ করেছে, যা স্টিলথ বিমান শনাক্তে কার্যকর। গতকাল স্থানীয় সময় রাত 2:50 কেন্দ্রীয় ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-35A বিমানকে লক্ষ্য করে IRGC ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। IRGC দাবি করেছে বিমানটি বিধ্বস্ত হওয়ার সম্ভাবনা প্রবল, তবে মার্কিন সেন্টকম নিশ্চিত করেছে যে বিমানটি গুরুতর আঘাতপ্রাপ্ত হলেও পাইলট সেটিকে একটি আঞ্চলিক ঘাঁটিতে জরুরি অবতরণ করাতে সক্ষম হয়েছেন। পাইলট বর্তমানে স্থিতিশীল আছেন। দর্শক, এটি একটি টার্নিং পয়েন্ট, কারণ স্টিলথ মিথটা ভেঙে গিয়েছে। মার্কিন F-35 বিশ্বের সবচেয়ে দামি এবং উন্নত যুদ্ধবিমান, যার মূল্য $100 মিলিয়ন বেশি। এটি আঘাতপ্রাপ্ত হওয়ার অর্থ হলো এখন থেকে মার্কিন বা ইসরায়েলি বিমানগুলো ইরানের আকাশে আর আগের মতো নিরাপদ নয়। এছাড়াও IRGC এই ঘটনার ভিডিও প্রকাশ করেছে, যা তাদের সামরিক সক্ষমতার বড় ধরনের বিজ্ঞাপন হিসেবে কাজ করছে। এটি যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য একটি বড় ধরনের গোয়েন্দা ও সামরিক ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে এবং এর যে প্রভাবটি রয়েছে সেটি হচ্ছে আকাশপথে হামলার কৌশলটি এখন পরিবর্তন করতে হবে। অর্থাৎ এখন থেকে যুক্তরাষ্ট্র হয়তো সরাসরি আকাশপথে হামলার চেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহারের ওপর বেশি জোর দেবে। এই ঘটনার পর ন্যাটো এবং অন্যান্য মিত্র দেশগুলো তাদের স্টিলথ প্রযুক্তির কার্যকারিতা নিয়েও নতুন করে ভাবতে বাধ্য হবে। এদিকে দর্শক, আমাদের প্রেস টিভি জানিয়েছে মার্কিন ইসরায়েলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হয়েছেন। দর্শক, ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি নিহত হওয়ার ঘটনা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করবে। আলী মোহাম্মদ নাইনি ছিলেন IRGCর অন্যতম প্রধান কণ্ঠস্বর এবং প্রচার কৌশলের মূল কারিগর। তার মৃত্যু IRGCর চেইন অফ কমান্ড এবং মনস্তাত্ত্বিক অবস্থানে বড় ধরনের ধাক্কা দেবে। এর ফলে ইরান তাদের প্রচার এবং জনসংযোগ বিভাগে দ্রুত নতুন নেতৃত্ব নিয়োগ করতে বাধ্য হবে। ইরান সাধারণত তাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করে। এর আগে আলী লারিজানি হত্যার পর যেমন তীব্র প্রতিক্রিয়া এসেছিল, এক্ষেত্রেও তেমন ড্রোন বা ব্যালিস্টিক মিসাইল হামলা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। যেহেতু তিনি একজন মুখপাত্র ছিলেন, তার মৃত্যু ইরানের জন্য তথ্যযুদ্ধে প্রভাব ফেলবে। ইসরায়েল এই হামলাকে তাদের গোয়েন্দা সক্ষমতার একটি প্রদর্শনী হিসেবে তুলে ধরতে চাইবে, যা ইরানের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা, বিশেষ করে গোয়েন্দা দুর্বলতাকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আমরা মার্কিন মেরিন সেনাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং তাদের জন্য আমাদের নৌচমক উন্মোচন করতে পুরোপুরি প্রস্তুত, জানিয়েছে IRGC। ইরানের নৌশক্তির প্রধান শক্তি হচ্ছে পারস্য উপসাগর এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ হরমুজ প্রণালী। IRGC যদি তাদের নৌচমক বা নেভাল সারপ্রাইজ উন্মোচন করে, তবে তারা যা করতে পারে তা হচ্ছে ঝাঁকে ঝাঁকে ছোট ও দ্রুতগামী বোট ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজকে ঘিরে ফেলা, সমুদ্রের তলদেশে অদৃশ্য মাইন বিছিয়ে মার্কিন নৌ চলাচল স্থবির করে দেয়া, উপকূলীয় অঞ্চল থেকে হাইপারসনিক বা উন্নত প্রযুক্তির জাহাজ বিধ্বংসী মিসাইল ফায়ার করা। ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনির মৃত্যুর পর এই ধরনের বক্তব্য ইরানের অভ্যন্তরীণ জনমতকে শান্ত করতে এবং সেনাদের মনোবল চাঙ্গা রাখতেও ব্যবহৃত হতে পারে। দর্শকের পরের সংবাদ হচ্ছে ইসরায়েলে গতরাতে দক্ষিণ সিরিয়ায় সরকারি অবস্থান এবং সামরিক শিবিরে হামলা চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী বলছে আসওয়াইদা দ্রুজ জনগোষ্ঠীর ওপর হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। দক্ষিণ সিরিয়ার আসওয়াইদা সরকারি অবস্থানে ইসরায়েল হামলার এই সংবাদটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটি কেবল একটি সামরিক অভিযান নয়, বরং এর পেছনে গভীর ভূ রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। আসওয়াইদা অঞ্চলটি মূলত দ্রুজ ধর্মাবলম্বী অধ্যুষিত।
ইসরায়েলের ভেতরেও একটি প্রভাবশালী দ্রুজ সম্প্রদায় রয়েছে যারা ইসরায়েলি সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইসরায়েল নিজেকে সিরিয়ার দ্রুজদের রক্ষণাবেক্ষণকারী বা অভিভাবক হিসেবে উপস্থাপন করতে চায়। এই হামলার মাধ্যমে তারা দামেস্কে বার্তা দিচ্ছে যে দ্রুজদের ওপর কোনো হামলা বা চাপ প্রয়োগ করলে ইসরায়েল সরাসরি হস্তক্ষেপ করবে। সিরিয়ার বর্তমান আহমেদ আল সারা সরকারের জন্য এটি একটি চ্যালেঞ্জ। সিরিয়ার সরকারি বাহিনী যদি সুয়াইদায় শৃঙ্খলা ফেরাতে গিয়ে দ্রুজদের সাথে সংঘাতে জড়ায় এবং ইসরায়েল সেখানে হামলা চালায়, তবে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব প্রশ্নবিদ্ধ হবে। অন্যদিকে ইসরায়েল দক্ষিণ সিরিয়াকে একটি অসামরিক অঞ্চল হিসেবে দেখতে চায়। সরকারি বাহিনীর যে কোনো সামরিক মুভমেন্টকে তারা তাদের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছে। এছাড়াও ইসরায়েল সম্ভবত দক্ষিণ সিরিয়ায় একটি স্বায়ত্তশাসিত অঞ্চল বা বাফার জোন তৈরির চেষ্টা করছে, যাতে ওই এলাকা দিয়ে ইরান বা তার প্রক্সিরা হিজবুল্লার কাছে অস্ত্র পৌঁছাতে না পারে। এখন আজ সুয়াইদায় দ্রুজ বনাম বেদুইন বা অন্যান্য গোষ্ঠীর লড়াইকে কেন্দ্র করে ইসরায়েল এই হস্তক্ষেপ সিরিয়ার অভ্যন্তরীণ সাম্প্রদায়িক বিভাজনকে আরও উস্কে দিতে পারে। এই হামলার ফলে দামেস্ক এবং তেল আবিবের মধ্যে সংঘাতের নতুন পথ খুলে যেতে পারে। রাশিয়া বা তুরস্কের মতো আঞ্চলিক শক্তিগুলো এই পরিস্থিতিতে কীভাবে প্রতিক্রিয়া দেখায় তা হবে দেখার মতো বিষয়, বিশেষ করে যদি সিরিয়ার নতুন সরকার এই হামলাকে তাদের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত হিসেবে গণ্য করে। ইসরায়েলের এই হামলা মূলত একটি প্রতিরক্ষামূলক হস্তক্ষেপ হিসেবে দাবি করা হলেও এটি দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি প্রভাব বিস্তারের একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। এর ফলে এই অঞ্চলে সিরিয়া সরকারি বাহিনীর ওপর উপস্থিতি সংকুচিত হবে এবং স্থানীয় সশস্ত্র গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হয়ে উঠতে পারে। দর্শক, ফিনান্সিয়াল টাইমসের এক খবরে দাবি করা হয় যে ইরান একটা তেলের ট্যাঙ্কারকে হরমুজ প্রণালী দিয়ে নিরাপদে পারাপারের জন্য ওই কোম্পানির কাছ থেকে $2 মিলিয়ন নিয়েছে। খবর অনুযায়ী এটা ইরানের বন্ধু রাষ্ট্রগুলো, অর্থাৎ যেসব দেশের তেলের ট্যাঙ্কারকে সে যাওয়ার অনুমতি দিচ্ছে সেসব দেশের কাছ থেকে নেওয়া অর্থ। এবং ইরানের পার্লামেন্ট সম্প্রতি একটি বিল নিয়ে আলোচনা হচ্ছে, যার অধীনে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে নিরাপত্তা ট্যাক্স বা ট্রানজিট ফি আদায় করার প্রস্তাব করা হয়েছে। বর্তমান যুদ্ধের পরিস্থিতিতে ইরানের অর্থনীতি চাপে রয়েছে। $2 মিলিয়ন এভাবে প্রতি জাহাজ ফি নিলে ইরানের বিশাল আয়ের একটি উৎস তৈরি হবে। এই অর্থের বিনিময়ে ইরান বিশ্বকে বার্তা দিচ্ছে যে হরমুজ প্রণালীর প্রকৃত চাবিকাঠি এখন তাদের হাতে। যারা টাকা দেবে, অর্থাৎ বন্ধুরাষ্ট্র, তাদের জন্য পথ খোলা, আর যারা দেবে না, যুক্তরাষ্ট্র বা তার মিত্র, তাদের জন্য পথ বন্ধ। খবর অনুযায়ী চীন, ভারত বা তুরস্কের মতো দেশগুলোকে জাহাজ ইরান বর্তমানে বিশেষ বিবেচনায় পারাপারের অনুমতি দিচ্ছে। $2 মিলিয়ন এই অর্থ মূলত ইরানকে রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে সমর্থন করার একটি অলিখিত শর্ত। এর ফলে বিশ্বের শিপিং কোম্পানিগুলো এখন বিমার চেয়ে ইরানকে সরাসরি টাকা দেওয়াকে বেশি নিরাপদ মনে করবে। যদি প্রতিটি ট্যাঙ্কারকে এভাবে $2 মিলিয়ন করে দিতে হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম এবং সেই সাথে পণ্য পরিবহনের খরচ বেড়ে যাবে। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে জলদস্যুতা হিসেবে অভিহিত করতে পারে। ইরান এই যুদ্ধকে ব্যবহার করে হরমুজ প্রণালীর জন্য একটি নতুন শাসন ব্যবস্থা তৈরি করতে যাচ্ছে। যুদ্ধ শেষ হলেও তারা সম্ভবত এই টোল আদায়ের প্রথা বজায় রাখতে চাইবে, যা ভবিষ্যতে সুয়েজ খালের মতো ইরানের জাতীয় একটি স্থায়ী উৎস হয়ে উঠতে পারে। এই হরমুজ প্রণালী দিয়ে দৈনিক তেল পরিবহন হয় 20 মিলিয়ন ব্যারেল। মোট বাণিজ্যিক জাহাজ চলাচল করে 100 থেকে 140টি, তেল এবং গ্যাসের ট্যাঙ্কার চলাচল করে 20 থেকে 30টি। অর্থাৎ এভাবে চললে ইরান প্রতিদিন $20 থেকে $30 মিলিয়ন শুধুমাত্র হরমুজ প্রণালী থেকেই কোনো কাজ ছাড়া আয় করতে পারে। দর্শক, আমাদের পরবর্তী সংবাদ হচ্ছে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র দ্রুত হাজার হাজার মেরিন এবং নৌসেনা মধ্যপ্রাচ্যে পাঠাচ্ছে। ইউএসএস বক্সার নেতৃত্বাধীন নৌবহর ও 11th মেরিন এক্সপিডিশনারি ইউনিট নির্ধারিত সময়ের আগেই রওনা দিচ্ছে। এতে প্রায় 4000 সেনা রয়েছে, আর তাদের সঙ্গে রয়েছে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র এবং উভচর আক্রমণ যান, যে সমুদ্র থেকে স্থলভাগে দ্রুত হামলা চালাতে সহায়তা করে। এই বাহিনী ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে থাকা অন্যান্য জাহাজের সঙ্গে যুক্ত হবে, আর এর সাথে যুক্ত হবে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস ত্রিপোলি, সূত্র নিউজম্যাক্স। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য হলো এই আন্তর্জাতিক জলপথের ওপর ইরানের একক নিয়ন্ত্রণ ভেঙে দেয়া। আইআরজিসি যে নৌচামক বা ড্রোন হামলার হুমকি দিয়েছে তা মোকাবেলা করতে এই উভচর আক্রমণ যান এবং মেরিন সেনারা বিশেষ ভূমিকা রাখবে। 20 মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন যে পথ দিয়ে যায় তার নিরাপত্তা নিশ্চিত করা এই নৌবহরের অন্যতম প্রধান কাজ। ইউএসএস বক্সার এবং ইউএসএস ত্রিপোলি উভয়ই হলো অ্যাম্ফিবিয়াস অ্যাসেল শিপ, যা মূলত সমুদ্র থেকে স্থলভাগে সৈন্য নামানোর জন্য তৈরি।
4,000 মেরিন ও নৌসেনা পাঠানোর অর্থ হলো প্রয়োজনীয় উপকূলীয় ইরানের সামরিক ঘাঁটি বা মিসাইল লঞ্চিং প্যাডগুলোতে ঝটিকা আক্রমণ চালানো, গুরুত্বপূর্ণ দ্বীপ বা বন্দরগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নেয়া, কোনো মার্কিন জাহাজ বা ড্রোন ইরান আটক করলে তা দ্রুত উদ্ধার করা। দর্শক, ইরান যুদ্ধের প্রভাবে ভারতে পানির দাম বৃদ্ধি পেয়েছে। ভারতে বোতলজাত পানির দাম প্রায় 11% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে, যার প্রধান কারণ প্লাস্টিক বোতল ও ঢাকনার দাম হঠাৎ বেড়ে যাওয়া। মূলত সমস্যা এসেছে বৈশ্বিক তেলের দামের ঊর্ধ্বগতির কারণে। এর ফলে প্লাস্টিক তৈরির কাঁচামাল পলিমার 50% দাম বেড়েছে, আর বোতলের ঢাকনার দাম দ্বিগুণেরও বেশি হয়েছে, সূত্র রয়টার্স। দর্শক, উপসাগরীয় দেশগুলোর সাথে একাধিক বড় প্রতিরক্ষা চুক্তি অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার মধ্যে আরব আমিরাত এবং কুয়েত হলো প্রধান ক্রেতা। সংযুক্ত আরব আমিরাতের জন্য অনুমোদিত চুক্তিগুলোর মধ্যে রয়েছে F-16 ফাইটিং ফ্যালকন যুদ্ধবিমানের গোলাবারুদ আপগ্রেড, যার মূল্য $644 মিলিয়ন, দীর্ঘপাল্লার রাডার ও থার্ড এর সঙ্গে সমন্বয় $4.5 বিলিয়ন, উন্নত মাঝারি পাল্লার আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র $1.22 বিলিয়ন, ড্রোন প্রতিরোধ ব্যবস্থা, ছোট ও ধীর গতির ড্রোন মোকাবেলা $2.1 বিলিয়ন। অন্যদিকে কুয়েতের জন্য অনুমোদন দেওয়া হয়েছে নিম্ন স্তরের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ব্যবস্থা, যার মূল্য প্রায় $8 বিলিয়ন। এভাবে এই যুদ্ধে আমেরিকার যে খরচ হচ্ছে তা আরব দেশগুলো অস্ত্র বিক্রি করে বা অস্ত্র ক্রয় করে পুষিয়ে দেওয়া হচ্ছে। ইরানি ক্লাস্টার ক্ষেপণাস্ত্রের নতুন চ্যালেঞ্জের মুখে ইসরায়েল। ইরান ক্রমশ বেশি করে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। এই ধরনের ক্ষেপণাস্ত্র আকাশে বিস্ফোরিত হয়ে বড় এলাকায় বহু ছোট ছোট বোমা ছড়িয়ে দেয়। এর ফলে একসঙ্গে অনেকগুলো লক্ষ্যবস্তু তৈরি হয়, যা প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে ইসরায়েলি বিমান বাহিনী সবগুলো ছোট বোমা ধ্বংস না করে বড় বোমার অপেক্ষায় থাকে, কারণ এগুলো তুলনামূলকভাবে কম ক্ষতিকর, বিশেষ করে যখন বেসামরিক মানুষ আশ্রয়কেন্দ্রে থাকে। এতে তারা তাদের ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রগুলো সংরক্ষণ করে এবং পরবর্তীতে ব্যবহার করার জন্য প্রস্তুত রাখে। 28 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া যুদ্ধের পর থেকে ইরান 350টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে, যার প্রায় অর্ধেক বা সাম্প্রতিক সময় তার চেয়েও বেশি ক্লাস্টার ওয়ারহেড বহন করছিল। প্রতিটি ক্লাস্টার ওয়ারহেড প্রায় 24 থেকে 80টি ছোট বোমা ছাড়াতে পারে, যা সর্বোচ্চ 10 কিলোমিটার পর্যন্ত এলাকায় বিস্তৃত হয়। এর মধ্যে কিছু বিস্ফোরিত না হয়ে মাটিতে থেকে যায়, যা পরবর্তীতেও বিপজ্জনক হয়ে ওঠে। এই হামলাগুলোর ফলে অন্তত 9 জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে। জনবসতিপূর্ণ এলাকায় 100টির বেশি আঘাতের স্থান শনাক্ত হয়েছে। তবে ইসরায়েল জানিয়েছে বড় ধরনের হুমকি প্রতিহত করার ক্ষেত্রে তাদের সাফল্যের হার প্রায় 90%, সূত্র দ্য টাইমস অফ ইসরায়েল। বর্তমানে বিশ্বব্যাপী তেলের সরবরাহ ঠিক রাখতে ইরানের ওপর থেকে তেল নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারে যুক্তরাষ্ট্র। এর কারণ হচ্ছে বর্তমানে লোহিত সাগর এবং পারস্য উপসাগর উত্তেজনার কারণে বৈশ্বিক তেলের বাজারে প্রতিদিন প্রায় 1 কোটি থেকে 1.40 লাখ ব্যারেল তেলের ঘাটতি দেখা দিয়েছে। তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে যুক্তরাষ্ট্র বর্তমানে সমুদ্রে ভাসমান প্রায় 14 কোটি ব্যারেল বা 140 মিলিয়ন ব্যারেল ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে। মার্কিন প্রশাসন মনে করছে এই বিশাল পরিমাণ তেল বিশ্ববাজারে প্রবেশ করলে তেলের দাম কমে আসবে, যা বর্তমানে আকাশচুম্বী। তবে মজার ব্যাপার হলো, ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট বলেছেন, আমরা ইরানের তেল তাদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাই। অর্থাৎ ইরান বর্তমানে যে তেল উচ্চ মূল্যে ব্ল্যাক মার্কেটে বা নির্দিষ্ট কিছু দেশে যেমন চীনে পাঠাচ্ছে, নিষেধাজ্ঞা তুলে দিলে সেই তেল সাধারণত স্বাভাবিক দামে বিশ্ববাজারে চলে আসবে, যা ইরানের একক মুনাফা কমিয়ে দিতে পারে। যদিও যুক্তরাষ্ট্র এই নিষেধাজ্ঞা পুরোপুরি তুলছে না, বরং একটি কৌশলী শর্ত দেওয়ার চিন্তাভাবনা করছে। কৌশলটি হচ্ছে তেলের বিনিময়ে প্রাপ্ত অর্থ সরাসরি ইরানের হাতে যাবে না, এটি একটি মার্কিন নিয়ন্ত্রিত অ্যাকাউন্টে জমা হতে পারে, যা থেকে ইরান কেবল খাদ্য বা ওষুধের মতো মানবিক পণ্য কিনতে পারবে। তবে ইরান এই শর্ত মেনে নেবে কিনা তা নিয়ে গভীর সংশয় রয়েছে। এর বৈশ্বিক প্রভাবগুলো হচ্ছে তেলের দাম হ্রাস পাবে। যদি 14 কোটি ব্যারেল তেল বাজারে আসে, তবে আগামী 10 থেকে 14 দিনের জন্য বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের পতন ঘটতে পারে এবং চীনের ওপর নির্ভরশীলতা কমে যাওয়া। বর্তমানে ইরানের সিংহভাগ তেল চীনে যায়। নিষেধাজ্ঞা উঠে গেলে ভারত, জাপান, মালয়েশিয়া বা সিঙ্গাপুরের মতো দেশগুলো এই তেল কিনতে পারবে, যা চীনের একচ্ছত্র আধিপত্য কমাবে। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি মূলত একটি ইমার্জেন্সি ভাল্ব। একদিকে তারা ইরানের সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে, যেমন গতরাতে আইআরজিসি মুখপাত্রের মৃত্যু। অন্যদিকে বিশ্ব অর্থনীতিকে বাঁচাতে ইরানেরই তেল ব্যবহারের কথা ভাবছে। এটি প্রমাণ করে যে বর্তমান যুদ্ধে জ্বালানি নিরাপত্তা এখন সামরিক বিজয়ের চেয়েও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, হরমুজ প্রণালী খোলার জন্য চাপ সৃষ্টি করতে যুক্তরাষ্ট্র ইরানের খার্ক দ্বীপ দখল বা অবরোধ করার পরিকল্পনা বিবেচনা করছে, সূত্র এক্সিওস।
প্রশ্ন হচ্ছে খাপ দ্বীপ কেন টার্গেট করা হলো? খার্ক দ্বীপ হলো ইরানের অর্থনীতির হৃৎপিণ্ড। ইরানের মোট অপরিশোধিত তেল রপ্তানির প্রায় 90% এই দ্বীপের টার্মিনালগুলো দিয়ে প্রবাহিত ও প্রক্রিয়াজাতীয়করণ করা হয় এবং পরবর্তীতে জাহাজীকরণ করা হয়। পারস্য উপসাগরের উত্তর পূর্ব দিকে অবস্থিত এই দ্বীপটি নিয়ন্ত্রণ করার অর্থ হলো ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড সরাসরি যুক্তরাষ্ট্রের হাতে মুঠোয় চলে আসা। যুক্তরাষ্ট্রের মূল উদ্দেশ্য হচ্ছে হরমুজ কোয়ালিশন গঠন করা। অ্যাক্সিওসের রিপোর্ট অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প চীন, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশগুলোকে নিয়ে একটি হরমুজ কোয়ালিশন গঠনের চেষ্টা করছেন। ইরান হরমুজ প্রণালী কার্যকরভাবে বন্ধ করে দেওয়ায় বিশ্বের বাজারে তেলের দাম ব্যারেল প্রতি $120 উপরে উঠে গিয়েছে। যুক্তরাষ্ট্র মনে করছে খার্ক দ্বীপ দখল বা কঠোর অবরোধ করলে ইরান তার আলোচনার টেবিলে ফিরবে এবং হরমুজ প্রণালী খুলে দিতে বাধ্য হবে। এই অভিযানের জন্য ইতিমধ্যে হাজার হাজার মার্কিন মেরিন সেনাকে, যেমন 11তম MEU এই অঞ্চলে পাঠানো হয়েছে। সম্ভাব্য সামরিক প্রভাব হচ্ছে সরাসরি সংঘাতের ঝুঁকি। খার্ক দ্বীপ দখল করতে গেলে IRGCর সাথে মার্কিন মেরিন সেনাদের ভয়াবহ সম্মুখ যুদ্ধ শুরু হতে পারে। ইরান ইতিমধ্যে হুঁশিয়ারি দিয়েছে যে তাদের জ্বালানি অবকাঠামো আক্রান্ত হলে তারা জিরো রেস্ট্রেইন্ট বা কোনো প্রকার সংযম দেখাবে না। মার্কিন সেন্টকম ইতিমধ্যে দ্বীপে থাকা 90টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে, তবে তেলের অবকাঠামো এখনও অক্ষত রেখেছে। কিন্তু দখল অভিযান শুরু হলে ইরান নিজেই এই টার্মিনালগুলো ধ্বংস করে দিতে পারে, যাতে সেগুলো শত্রুর হাতে না পড়ে। এতে তেলের বাজারে শক পড়বে বলে ধারণা করা হচ্ছে। যদি খার্ক দ্বীপের কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়, তবে বিশ্ববাজারে তেলের সরবরাহে এমন এক বিশাল শূন্যতা তৈরি হবে যা মেটানো অসম্ভব হয়ে পড়তে পারে। এর ফলে তেলের দাম অনিয়ন্ত্রণীয়ভাবে বেড়ে যাবে। ইরান থেকে আসা তেলের বড় গ্রাহক চীন। যুক্তরাষ্ট্র যদি এই দ্বীপ দখল করে, তবে বেইজিং এটিকে তাদের জ্বালানি নিরাপত্তার জন্য সরাসরি আঘাত হিসেবে গণ্য করতে পারে, যা ওয়াশিংটন বেইজিং সম্পর্ক নতুন উত্তেজনা সৃষ্টি করবে। বর্তমান পরিস্থিতি হচ্ছে হোয়াইট হাউস এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে একজন সিনিয়র কর্মকর্তার ভাষ্যমতে তিনি অর্থাৎ ট্রাম্প হরমুজ প্রণালী খোলা দেখতে চান। এর জন্য খার্ক দ্বীপ দখল করতে হলে দখল করা হবে, কোনো সমস্যা হবে না। যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা মূলত একটি ডু অর ডাই কৌশল। এটি সফল হলে ইরান অর্থনৈতিকভাবে ভেঙে পড়বে, কিন্তু ব্যর্থ হলে বা যুদ্ধ দীর্ঘায়িত হলে পুরো মধ্যপ্রাচ্য এবং অর্থনীতি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।